হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে সপ্তম শ্রেণী জিওগ্রাফির কিছু গুরুত্বপূর্ণ পাঠ্য বইয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিলাম। পরীক্ষার জন্য এগুলো অবশ্যই পড়তে হবে। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকের নোটিফিকেশন অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। সবার প্রথমের প্রশ্ন, সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে? আরেকটা প্রশ্ন সঙ্গে রয়েছে, রবি মার্ক কি, অথবা সূর্যের বার্ষিক আপাত গতি কি কারণে হয়? উত্তর আমরা লিখব, পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 66.5 ডিগ্রি কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করায় সূর্যরশ্মি কখনো নিরক্ষরেখায়, কখনো কর্কটক্রান্তি রেখা বা কখনো মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। সূর্যের উত্তরায়ণের সময় 21শে জুন সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয় এবং 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দিয়ে পুনরায় দক্ষিণায়নের ফলে 22শে ডিসেম্বর মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এরপর আবার 21শে মার্চ নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়। অর্থাৎ উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা ব্র্যাকেটে 23.5 ডিগ্রি উত্তর দেবে থেকে দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখা ব্র্যাকেটে 23.5 ডিগ্রি দক্ষিণ দেবে মধ্যে সূর্যের এই আপাত সঞ্চরণ গতি পাওয়া যায়। একেই সূর্যের আপাত বার্ষিক গতি বলে। একে রবি মার্ক বা বার্ষিক রবির সঞ্চারণও বলে। রবি কথার অর্থ হচ্ছে সূর্য আর মার্ক কথার অর্থ হচ্ছে পথ। সূর্যের এই আপাত গতিপথকে রবি মার্ক বলা হয়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, রকেট ও কৃত্রিম উপগ্রহ মহাকাশের টানে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে না, কারণ ব্যাখ্যা করো। উত্তর লিখব, মহাকর্ষ সূত্রানুসারে প্রাকৃতিক যে কোনো বড় বস্তু ছোট বস্তুকে আকর্ষণ করে। এই দিক থেকে পৃথিবীর অভিকর্ষ বল পৃথিবীর নিকটস্থ প্রতিটি বস্তুর ওপর পড়বে, এটাই স্বাভাবিক। তা সত্ত্বেও রকেট ও কৃত্রিম উপগ্রহগুলি মহাকাশের টানে পৃথিবীপৃষ্ঠে ফিরে আসে না, কারণ আমরা জানি পৃথিবীর কোনো বস্তুকে যদি প্রতি সেকেন্ডে 11.2 কিমি মুক্তবেগে মহাশূন্যে পাঠানো হয়, তাহলে সেটি অভিকর্ষ শক্তিকে কাটিয়ে মহাশূন্যে নিজেকে প্রতিস্থাপন করবে। যেহেতু রকেট ও কৃত্রিম উপগ্রহগুলি মুক্তিবেগের নিয়ম অনুযায়ী মহাশূন্যে প্রতিস্থাপিত হয়, তাই তারা পৃথিবীপৃষ্ঠে প্রত্যাবর্তন করে না। গুরুত্ব দেব, রকেট ও কৃত্রিম উপগ্রহগুলি মহাকাশের টানে বাসস্থান, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে। আবার গ্রীষ্মমণ্ডলে বসবাসকারী তুলনায় নাতিশীতোষ্ণ মণ্ডলে অধিবাসীরা বেশি কর্মঠ হয়। নেক্সট, কৃষিজ ফসল উৎপাদনের বৈচিত্র্য। পয়েন্টে লিখব, ঋতুভেদে কৃষিজ ফসল উৎপাদনের ক্ষেত্রে বৈচিত্র্য পরিলক্ষিত হয়। নেক্সট প্রশ্ন, 23শে সেপ্টেম্বরের পর আমরা শীতলতা অনুভব করি, ব্যাখ্যা করো। উত্তর, পৃথিবীর উত্তর গোলার্ধে আমরা বাস করি। 23শে সেপ্টেম্বরের পর থেকে সূর্যের দক্ষিণায়ন ঘটে। এই সময় উত্তর গোলার্ধের সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় এখানে দিন ক্রমশ ছোট ও রাত ক্রমশ বড় হয়, ফলে উষ্ণতা ক্রমশ হ্রাস পায় এবং উত্তর গোলার্ধে শীতকালের সূচনা হয়। দিনের বেলা ভূপৃষ্ঠে যে পরিমাণ তাপ গ্রহণ করে, দীর্ঘ রাতে তার অধিকাংশ বিকিরিত হয়ে যায় এবং ভূপৃষ্ঠ ক্রমশ শীতল হতে থাকে বলে 23শে সেপ্টেম্বরের পর থেকে আমরা শীতলতা অনুভব করি। নেক্সট প্রশ্ন, আমরা যখন শীতে কাঁপতে থাকি তখন দক্ষিণ গোলার্ধের মানুষ গরমে হাঁসফাঁস করে, কারণ ব্যাখ্যা করো। উত্তর লিখব, আমরা জানি পৃথিবীর মেরুরেখাটি তার কক্ষপথের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করার জন্য পৃথিবীর দুই গোলার্ধে সর্বদা বিপরীত ঋতু বিরাজ করে। আমরা উত্তর গোলার্ধে বাস করি। এখানে প্রতি বছর ডিসেম্বর মাসের শেষের দিকে হাড় কাঁপানো ঠান্ডা পড়ে, কিন্তু এই সময় দক্ষিণ গোলার্ধের মানুষ গরমে হাঁসফাঁস করে।
কারণ পয়েন্ট করে লিখব, দক্ষিণায়নের জন্য 23শে সেপ্টেম্বরের পর পৃথিবীর উত্তর মেরু ক্রমশ সূর্য থেকে দূরে সরে যাওয়ায় উত্তর গোলার্ধে তির্যকভাবে সূর্যরশ্মি পড়ে। তাপের ঘাটতির ফলে উত্তর গোলার্ধে ক্রমশ শীতল আর শীত ঋতুর সূচনা হয় এবং শীতে আমরা কাঁপতে থাকি। ঠিক আছে, নেক্সট লিখব, আবার এই সময় দক্ষিণ গোলার্ধে লম্বভাবে সূর্যালোক পড়ে। উত্থিত তাপের জন্য দক্ষিণ গোলার্ধে ক্রমশ উত্তপ্ত হয়ে গ্রীষ্ম ঋতুর সূচনা হয় এবং ওই সময় গরমে দক্ষিণ গোলার্ধের মানুষরা হাঁসফাঁস করে। হলো নেক্সট প্রশ্ন, সুমেরু ও কুমেরুতে একটানা 6 মাস দিন ও 6 মাস রাত হয়, কারণ ব্যাখ্যা করো। উত্তর লিখব, সুমেরু ও কুমেরুতে একটানা 6 মাস দিন ও 6 মাস রাত থাকার কারণ পৃথিবী তার কক্ষপথের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। এর ফলে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য সৃষ্টি হয়। 21শে মার্চের পর থেকে 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত পৃথিবী তার কক্ষপথের এমন স্থানে আসে যে উত্তর গোলার্ধে সূর্যের দিকে ঝুঁকে থাকে। ফলে সুমেরু বৃত্ত থেকে সুমেরু বিন্দু পর্যন্ত সর্বদা সূর্যের আলো পায়, অর্থাৎ 24 ঘন্টায়, অর্থাৎ একটানা 6 মাস দিন থাকে। অন্যদিকে ওই সময় কুমেরু অঞ্চল থেকে একেবারেই সূর্যকে দেখা যায় না, পরে 6 মাস রাত্রি বিরাজ করে। নেক্সট লিখব, আবার 23শে সেপ্টেম্বরের পর থেকে 21শে মার্চের আগে পর্যন্ত পৃথিবী তার কক্ষপথের এমন স্থানে আসে যে দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে ঝুঁকে থাকে। এই সময় কুমেরু অঞ্চলে 24 ঘন্টা আলোকিত হয়, অর্থাৎ এখানে একটানা 6 মাস দিন হয় এবং সুমেরুতে তখন কি হয় না, একটানা রাত্রি হয় কিন্তু। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, দাগিমা রেখার বৈশিষ্ট্য লেখো। উত্তর লিখব, দাগিমা রেখার বৈশিষ্ট্য পয়েন্ট করে বিস্তার। পয়েন্ট লিখব, দাগিমা রেখাগুলো পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে আছে। আকৃতি ও দৈর্ঘ্য পয়েন্ট এটা করে লিখব, প্রত্যেকটি দাগিমা রেখা অর্ধবৃত্ত ও দৈর্ঘ্য সমান হয়। মান পয়েন্ট এটা করে লিখব, দাগিমা রেখাগুলোর মান মূল মধ্যরেখার পূর্ব ও পশ্চিমে ক্রমশ বৃদ্ধি পায়। নেক্সট, দাগিমা রেখার সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি আর সর্বোচ্চ হচ্ছে 180 ডিগ্রি। নেক্সট, কৌণিক যোগফল পয়েন্ট করে লিখব, প্রতিটা দাগিমার কৌণিক যোগফল 180 ডিগ্রি। নেক্সট, প্রকৃতি লিখব, দাগিমা রেখাগুলো পরস্পর সমান্তরাল নয়, দুই মেরুবিন্দুতে এগুলি মিলিত হয়েছে। নেক্সট, অক্ষরেখার সঙ্গে সম্পর্ক পয়েন্টে লিখব, দাগিমা রেখাগুলি অক্ষরেখাগুলিকে সর্বদা লম্বভাবে ছেদ করে। নেক্সট হচ্ছে স্থানীয় সময়ের সঙ্গে সম্পর্ক পয়েন্টে লিখব, একই দাগিমা রেখার অবস্থিত প্রতিটি স্থানে একই স্থানীয় সময় হয়। প্রধান রেখা পয়েন্টে লিখব, প্রধান দাগিমা রেখার হলো মূল মধ্যরেখা, এর মান 0 ডিগ্রি। নেক্সট হচ্ছে জলবায়ুর সঙ্গে সম্পর্ক, এই পয়েন্টে লিখব, জলবায়ুর সঙ্গে সম্পর্কে লিখব, একটি দাগিমা রেখার উপর অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে জলবায়ুর পার্থক্য লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন, জিপিএস এর ব্যবহার লেখো। উত্তর আমরা লিখব, জিপিএস এর ব্যবহার, বর্তমানে পৃথিবীতে কৃত্রিম উপগ্রহের কার্যপ্রণালী যতই বৃদ্ধি পাচ্ছে জিপিএস এর ব্যবহার ক্রমান্বয়ে বেড়ে চলেছে। যেমন সঠিক অবস্থান নির্ণয়, জিপিএস এর মাধ্যমে ভূপৃষ্ঠে যে কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা, উচ্চতা সহজেই পরিমাপ করা যায়। নেক্সট পয়েন্টে আমরা লিখব, যানবাহন সংক্রান্ত তথ্য, জাহাজ, বিমান, এমনকি সড়ক পথে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে কোনো যানের সঠিক দিশা ও অবস্থান নির্ণয় করা যায়। নেক্সট পয়েন্টে লিখব, প্রতিরক্ষামূলক কাজ, এই পয়েন্টে লিখব, প্রতিরক্ষার ক্ষেত্রে কাজ পয়েন্ট এটা ক্ষেত্রে বিভিন্ন দেশীয় সেনাবাহিনীদের নিকট এটি একটি সর্বাধুনিক প্রযুক্তিমূলক হাতিয়ার। আচ্ছা, প্রতিরক্ষামূলক কাজ এটা কিন্তু একটা পয়েন্ট। হ্যাঁ, নেক্সট পরের পয়েন্ট হচ্ছে জরিপ কার্যে, বর্তমানে পৃথিবীর কোনো অঞ্চলে জরিপ করার জন্য শহর পরিকল্পনা ও ইঞ্জিনিয়ারিং জরিপ কাজে মৌজা মানচিত্রের সীমানা নির্ধারণে জিপিএস প্রযুক্তি এক দক্ষ যন্ত্র হিসাবে কাজ করে। ম্যাপ প্রস্তুতিতে উপগ্রহ চিত্রের দ্বারা মানচিত্র প্রস্তুতিতে আজকাল জিপিএস পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান, এই পয়েন্টে লিখব বায়ুপ্রবাহের বায়ুমণ্ডলের আবহাওয়ার বিভিন্ন অবস্থা যেমন ঝড়, বৃষ্টি, তুষারপাত সম্পর্কে যাবতীয় তথ্য দ্রুত আহরণ করতে জিপিএস পরিষেবার সাহায্য নেওয়া হয়। নেক্সট পয়েন্টে লিখব সঠিক জ্যামিতিক অবস্থান নির্ণয় করতে, এই পয়েন্টে লিখব জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম অর্থাৎ জিআইএসকে প্রত্যক্ষভাবে সাহায্য করে জিপিএস। ফলে যে কোনো বস্তুর যেমন পাওয়ার লাইন্স, বিল্ডিংস, প্রপার্টি বাউন্ডারিজ প্রভৃতির সঠিক জ্যামিতিক অবস্থান নির্ণয় করা যায়। নেক্সট লিখব দুর্গত এলাকা পরিদর্শন, এই পয়েন্টে আমরা লিখব এই পরিষেবার মাধ্যমে পৃথিবীর যে কোনো দুর্গত অঞ্চল পরিদর্শন এবং সেখানে দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যায়। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো দেবো, তাহলেই হবে। আজকে এই প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। নেক্সট ভিডিও তোমাদের থাকবে কাল মর্নিংয়ে, সেখানেও কিছু প্রশ্ন থাকবে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো।